প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের 50% শুল্ক কার্যকর হবে বুধবার সকাল 9:31 থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে প্রভাবিত হবে ভারতীয় বাজার অর্থনীতি। ভারতের উপর 25% শুল্ক আরোপের বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার অতিরিক্ত 25% শুল্ক আরোপের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় অনুসারে বুধবার 27 আগস্ট সকাল 9:31 কার্যকর হবে এই শুল্ক। রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা হিসেবে গত 6 আগস্ট এই শুল্ক ঘোষণা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একই সাথে বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে ভারতের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছিল 7 আগস্ট। এর অর্থ হলো এখন থেকে আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক হবে 50% পর্যন্ত। এই নথির তালিকায় উল্লেখিত শুল্ক ভারত থেকে আসা জিনিসপত্রের উপর প্রযোজ্য হবে বলে মঙ্গলবার জারি করা আদেশে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে হ্রাস পাবে গহনা, টেক্সটাইল, অটো এবং সামুদ্রিক খাবার শিল্পের মুনাফা। বিশেষজ্ঞরা বলছেন যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি না হয় বা শুল্ক কমানো না হয় তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে $48.2 বিলিয়ন রপ্তানি। 50% শুল্কের কারণে আমেরিকায় হ্রাস পাবে রপ্তানি। এর ফলে রপ্তানি থেকে হ্রাস পাবে সরকারের আয়। সিএনবিসির একটি প্রতিবেদন অনুসারে ভারত তার বেশিরভাগ পণ্য যেমন গয়না, পোশাক, যন্ত্রপাতি এবং রাসায়নিক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। 50% শুল্কের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পণ্যগুলো ব্যয়বহুল হয়ে যাবে এবং সেখান থেকে হ্রাস পাবে অর্ডার। কম অর্ডারের কারণে কোম্পানিগুলিকে তাদের উৎপাদন কমাতে হবে, যার ফলে হবে কর্মী ছাঁটাই। বিশেষজ্ঞরা অনুমান করছেন 50% শুল্ক আরোপের কারণে 0.2% থেকে 0.6% হ্রাস পেতে পারে ভারতের জিডিপি প্রবৃদ্ধি। এই ক্ষেত্রে সরকারকে পরিবর্তন করতে হতে পারে তার বাণিজ্য নীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে চিকিৎসা শাস্ত্রের সার্টিফিকেট অর্জন করেন চিকিৎসকরা। চিকিৎসকদের কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকা উচিত নয়। এক্ষেত্রে ভুল বোঝানো হচ্ছে টিপিএসসির গ্রেড নিয়ে। মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে অফার বিতরণ কর্মসূচিকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগের অফার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এই অফার বিতরণ কর্মসূচি। সম্প্রতি ত্রিপুরা লোক সেবা আয়োগ চিকিৎসক নিয়োগের যে মেধা তালিকা প্রকাশ করেছিল, সেক্ষেত্রে মেধা তালিকার নম্বর নিয়ে বিভিন্ন মহল থেকে উঠে আসছিল বিভিন্ন রকম মন্তব্য। এদিনের অনুষ্ঠানে এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টিপিএসসি গ্রেড নিয়ে ভুল বোঝানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে অর্জিত চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি প্রদানের পর প্র্যাকটিস করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে অনুমোদন দেয় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। তাই চিকিৎসকদের কোয়ালিটি নিয়ে সন্দেহ করা উচিত নয়। সরকারি চাকরিতে নিয়োগের জন্য টিপিএসসির গ্রেড বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এখানে মিডিয়ার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আমি বলবো ইটস এ গ্রেড অনলি। এই গ্রেডের উপর ব্যবস্থা চিন্তা করে কোন ডাক্তারের তার কোয়ালিটি সম্পর্কে কোনো অবস্থায় কিন্তু মান্যতা দেওয়া বা তাকে মানে তার সেই কোয়ালিটিভ না সেটা বলা ঠিক নয়। এবং সেই সৎসাহস আছে বলেই যদি কেউ 7ও পেয়ে থাকে, 8ও পেয়ে থাকে, টিপিএসসির সেই সৎসাহস আছে বলে তবেই দিয়েছে। কারণ একটা ডাক্তারি পড়তে গেলে একজনের নিট দিতে হয়। নিট খুব এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব স্ট্রং, মানে খুব মানে স্বাভাবিক না, খুব মানে এটাকে অনেক কঠিন মানে সেইভাবে তৈরি করার পরে নিট ক্লিয়ার করে। তারপর দেখা গেল নিটের পর সে এমবিবিএস পড়তে গেল, ডাক্তারি পড়তে গেল। এমবিবিএস এর সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4টা, এবং এখানে মিনিমাম 50% যদি না হয় পাশই হবে না। আজকে ভাইবা বলছি এবং থিওরি নিয়ে। তা তার তো কোয়ালিটি অলরেডি আছে, সে তো হি অর শি ইজ এলিজিবল টু ডু প্র্যাকটিস। এখন সরকারি পর্যায়ে যখন আমাদের গ্রেডেশন করি তার সিনিয়রিটিও সেটাকে কিন্তু নির্ধারিত হয়। এটা একটা গ্রেড। এটাকে অনেকে ভুল বুঝিয়ে নানাভাবে চেষ্টা করে। তো এখানে তার কোয়ালিটি নিয়ে কিন্তু ধরুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে
যদি তাকে সরকারি দপ্তরে যখন তার হবে জয়েন করবে, তাহলে তার এই 7 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে, তাহলে পেশেন্টের কোন আশায় পেশেন্ট তাকে দেখবে? ঠিক আছে, আমি ধরে নিলাম হি অর শি ইজ নট ফিট, কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে, তা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল, তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা? সেখানে কে দেখবে এটা? সেখানে কে দেখবে? সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এনএমসি সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর, হি ক্যান ডু, হি ক্যান সার্ভ ফর দ্য পেশেন্ট সো ফার হেলথ ইজ ম্যাটার ইজ কনসার্ন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে, আসলে গ্রেড দেওয়া হচ্ছে, তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না এখানে, সেখানে গ্রেড দেওয়া হচ্ছে। এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না, কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে। কাজে সরকারি চাকরিতে আসলেই তার ওই হতে হবে, সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না। এটাকে নিয়ে হইচই বেঁধে গেছে। ডাক্তারদের অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয়, ভালো স্টুডেন্ট, এক তো 12 ক্লাসের রেজাল্ট, সেখানে তার ভালো রেজাল্ট, তারপরে নিটের রেজাল্ট, তবেই সম্ভব হয়েছে ডাক্তার হওয়ার। কাজে এটা দিয়ে একজন ডাক্তারের তার কোয়ালিটি কোনো অবস্থায় আমার মনে হয় যে নির্ধারণ করা উচিত নয়। সরকারি চিকিৎসকদের দায়িত্ব নিয়ে কাজ করার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্গাপুজোর সময় চাঁদার জুলুমের দোষ যেমন সরকারের উপর বর্তায়, ঠিক তেমনি কর্মক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকার বিষয়টিও সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যদি বাইরেই করতে হয় তাহলে এই সুপার স্পেশালিস্ট আমাদের কি কাজে আসছে? আমি বলছি ওনাদেরকে দরকার পড়লে এই যে দক্ষতার জন্য আমরা বাইরে পাঠাবো, বা বাইরের থেকে যারা আরো সুপার স্পেশালিস্ট বা তাদের উপরে যারা অভিজ্ঞ লোক তাদেরকে এনে তাদের সাথে আমরা ট্রেনিং দেওয়াবো। এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াস আমরা কাজ করে চলছি, কারণ পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ এই দুটো বিভাগ কিন্তু সাংঘাতিক সেন্সিটিভ, এবং সরকারের ভাবমূর্তি টোটাল ডিপেন্ড করে এর উপর। কাজে এই জায়গাগুলো কিন্তু আমরা বারবার প্রতিনিয়ত প্রতিদিন আমরা এইগুলোর দিকে নজর রাখি। কিন্তু এটা তো সরকার কি সরকারে কিন্তু যারা আজকে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, অফার লেটার পেয়েছেন, তারা কিন্তু সরকারের চলে এসছে, এবং সরকারের দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। সরকারকে ঠিকঠাক রাখা এটা কিন্তু আপনাদেরই নিতে হবে। আমি পুলিশকেও বলি যে পুলিশের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন কিছুদিন আগেও আমি একটা যে আমাদের মায়ের গমন যে দুর্গাপুজো আসছে সেই নিয়ে একটা মিটিং হয়েছে। তা আমি বললাম ক্লাবগুলো যখন আসলো, ক্লাবগুলোকে আমি বললাম আপনারা চাঁদার জুলুম যে করেন, তো আপনারা করছেন চাঁদার জুলুম বা চাঁদার সমস্যা, পত্রিকার মাধ্যমে বলছে সরকারের কি অবস্থা, দেখুন চাঁদার জুলুম হচ্ছে, তা আপনাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। তো কেন আপনারা এই কাজটা করেন? যে সরকারকে যদি বাঁচাতে হয়, আপনারা যেখানে যে যার দায়িত্বে আছেন সেই কাজটা যদি একটু মর্মস্পর্শী চিন্তাধারায় যদি ব্যবহার করেন মানুষের সাথে, কে কতটুকু কাজ করলো তার থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেশেন্ট পার্টি, এবং নিজের মধ্যে কিন্তু সব আছে এক্সপার্টাইজ। আমার কাছে আই অলরেডি হ্যাভ গট দ্যাট সার্টিফিকেটস। এখন সেটাকে আরো বেশি করে আমি যদি উন্নয়ন করি তাহলে কনফিডেন্সটাও ডেভেলপ করবে। খালি গতানুগতিকভাবে আমি খালি প্র্যাকটিস করলাম, প্রাইভেট প্র্যাকটিস করলাম, পয়সা ইম্পর্টেন্ট, নিজের কোয়ালিটি জীবনও বাড়বে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এর প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসারের 332টি শূন্যপদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এছাড়া আরও 100টি নতুন শূন্যপদ সৃষ্টি ও পূরণের জন্য উদ্যোগ নিয়েছে সরকার। এদিন মোট 45 জন বিশেষজ্ঞ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গতানুগতিক শিক্ষার গণ্ডি পেরিয়ে দেশে ও দশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। কাজ করতে হবে সমাজ ও দেশের জন্য। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই বছরের মুখ্যমন্ত্রী বার্ষিক রাজ্য শিক্ষা উৎকর্ষতা পুরস্কার 2025-এর মঞ্চে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের হাতে ট্যাবলেট তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন ছাত্রছাত্রীদের নৈতিকতা এবং যুক্তিবাদী শিক্ষায় শিক্ষিত হবার বার্তাও দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
চলে আসে। এর মাধ্যমে আমাদের জ্ঞান অধিকারী হওয়া সেটা কিন্তু অনেক বেশি আমাদের সুবিধা হয়েছে। অনেক এমিনিটিস এখন বেড়ে গেছে। সেই জায়গায় যারা স্টুডেন্টরা আছে আমি বলবো যে যতটুকু পারা যায় এই বয়স, এইটা হচ্ছে ফাউন্ডেশন, এই টাইমে যে করবে সে কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। পরবর্তী সময়ে চেষ্টা করলেও কিছু হবে না। কাজে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি মনে হয় যে আমাদের রাজ্যের কথা চিন্তা করে, দেশের চিন্তা করে আরো বেশি প্রপার এডুকেশন, যেটা নৈতিকতার যে এডুকেশন, আমাদের যুক্তিবাদের যে এডুকেশন, সেটা আমাদের আনতে হবে। শুধু পুঁথিগত না, নিজের মধ্যে ইনোভেটিভ, এবং যেটা হচ্ছে না সেটা আমরা ফেলিওর যদি হই, ফেলিওর হলেও আমরা বারবার চেষ্টা করতে হবে, না আমি আই ক্যান ডু ইট। কাজে এই মানসিকতা যদি আমরা স্বপ্ন যদি আমরা দেখি, নিশ্চয়ই ত্রিপুরার যে চিন্তা ভাবনা আমরা করছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা 2047 আমরা করব। ড্রাগসের বিরুদ্ধে সমাজে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা নিতে হবে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে। মঙ্গলবার গণেশ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার কয়েকটি সামাজিক সংস্থা আয়োজিত গণপতি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সকালে বিঘ্নহর্তা সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত গণপতি উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। ড্রাগসের বিরুদ্ধে সমাজে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা নিতে হবে বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে। নেশার বিরুদ্ধে আন্দোলনকে রূপান্তরিত করতে হবে জন আন্দোলনে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে আমাদের এখানে ড্রাগ এডিকশন নিয়ে আমরা ফাইট করছি। ইয়াং ছেলে মেয়েদের দেখছি আমি ওনাদেরকে আমি বলবো এই বিষয়ে আপনারও একটা গণ আন্দোলন আমি বলবো সেটা করা উচিত। যে কোথাও ড্রাগ নিয়ে আমরা কিন্তু অনেকটা সমস্যায় আছি। তো সেই ড্রাগের মাধ্যমে আমরা জানি যে যারা ইন্ট্রাভেনাস যারা ড্রাগ নেয় তাদের জন্য অনেক সময় HIV ইনফেকশন হয়, এখানে এইডস হতে পারে। তো তার দিকে নজর রেখে তার বিষয়ে সব মানুষকে এবং যার যার এলাকার মধ্যে যে আলোচনা সভা এবং নজর রাখা সেটা খুব দরকার। এরপরে শহরের জ্যাকসন গেট সংলগ্ন একদন্ত সামাজিক সংস্থা আয়োজিত গণপতি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পেশি শক্তির আস্ফালন ক্ষণস্থায়ী, নৈতিকতার মধ্যেই শক্তি বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং শক্তি কিন্তু বিবেচনার উপর শক্তি অর্জন হয়। শক্তি কিন্তু নৈতিকতার মধ্যে শক্তি সঞ্চয় হয়। গায়ের জুড়ে পেশির আস্ফলনে কিন্তু শক্তি সঞ্চয় হয়। যুক্তি দিতে হবে, তখন সমাজের মধ্যে এই সামাজিক সংস্থার যথার্থতা আসবে। মানুষ তাহলে বিশ্বাস করবে আমি ভালোভাবে কাজ করব, মানুষের জন্য কাজ করব, যেটা অন্যায়ের প্রতিরোধ আমি করব, অন্যায়ের প্রতিবাদ করব, সেটা রাখবো। এবং আজকে গণেশ চতুর্থী প্রধানত উদযাপিত হয় ভারতের পশ্চিম অংশেই, বিশেষ করে মহারাষ্ট্র ও গোয়াতে এর ব্যাপক প্রচলন দেখা যায়। তবে গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উড়িষ্যা এর মতো অন্যান্য রাজ্যেও উদযাপিত হয় এই উৎসব। ত্রিপুরায় গণেশ পূজা একটি প্রচলিত উৎসব যা গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হিসেবে পরিচিত। মহারাষ্ট্রের মতো 10 দিন ব্যাপী না হলেও ত্রিপুরায় 3 দিন ধরে অনুষ্ঠিত হয় এই উৎসব এবং চতুর্থ দিনে করা হয় বিসর্জন। গণেশ চতুর্থী উৎসব এর মধ্য দিয়েই মূলত শুরু হয়ে যায় শারদীয়া দুর্গোৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এনজিওর অর্থ সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা 4টি স্থানে হানা দিল ইডি। মঙ্গলবার সকাল থেকে একযোগে অভিযান চালায় ইডি। ত্রিপুরা সরকারের একজন ঊর্ধ্বতন আমলাকে নিয়ে জড়িত ব্যবসায়িক জালিয়াতির ঘটনায় ত্রিপুরার 4টি স্থানে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অপরাধের প্রধান অভিযুক্ত আগরতলার খয়ারপুরের বাসিন্দা উৎপল কুমার চৌধুরী, যিনি সিপিএম রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তন মন্ত্রী পবিত্র করের ভাগ্নে। ইতিমধ্যে 1 মাসেরও বেশি সময় ধরে ইডি হেফাজতে রয়েছেন উৎপল কুমার চৌধুরী এবং তার ইনপুটের ভিত্তিতেই অভিযান চালানো হয় রাজ্যে। উৎপল কুমার চৌধুরী সম্পর্কে পবিত্র করকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। উল্লেখ করা যেতে পারে, শহরের ক্যাম্পের বাজার এলাকায় একটি অফিস খুলেছিল চিন্তাখলি সেবা সংঘ, যারা
শিক্ষা এবং রাবার শিট ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে পরিচালনা করে আসছে তাদের কার্যক্রম। এই ব্যবসায় জড়িত রাজ্য ক্যাডারের একজন সিনিয়র আইএএস অফিসারও। গত বছর গুরুগ্রাম ভিত্তিক একটি ট্রেডিং এন্টারপ্রাইজ রাবার শিট কেনার জন্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছিল এবং চুক্তি অনুসারে মাসিক রিটার্ন পাওয়ার কথা ছিল বিনিয়োগকারী। প্রায় 5 কোটি টাকা বিনিয়োগ করার পরেও যখন বিনিয়োগকারীরা কোনো রিটার্ন পাননি, তখন এই বিষয়ে একটি মামলা দায়ের করলে অতুল চৌধুরীকে আটক করে রাখা হয় আলিপুর জেলে। অবশেষে ইডির কাছে পাঠানো হয় মামলাটি। প্রাথমিক তদন্তে এই মামলায় একাধিক জালিয়াতি, ভূমি মাফিয়া, নেটওয়ার্কে এবং অন্যান্য অবৈধ কার্যকলাপে একজন কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের একজন উচ্চ প্রোফাইল নেতা সহ বেশ কয়েকজনের যোগ সাজশ শনাক্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগরতলা এবং এর আশপাশের 3টি স্থানে এনজিও কর্মকর্তাদের বাড়িতে অভিযান চালিয়ে অর্থ পাচারের বেশ কয়েকটি লিঙ্ক খুঁজে পেয়েছে ইডি। এদিন বাধারঘাটের মিহির দেবনাথ, ক্যাম্পের বাজারে মাম্পি ঘোষ, স্বরূপ বণিক এবং নলছড়ে হারাধন বৈদ্যর বাড়িতেও একযোগে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবৈধ কামাই বাণিজ্য এবং এর থেকে গোষ্ঠী সংঘর্ষ, এভাবেই অধঃপতন হচ্ছে বিজেপির। বিশালগড়ে পরিস্থিতি নিয়ে এমনটাই অভিযোগ করল বিরোধী দল সিপিআইএম। শিক্ষক আক্রমণকে কেন্দ্র করে বিশালগড়ে সৃষ্ট দুই গোষ্ঠীর সংঘর্ষের বিষয়টি বিরোধী দলের কাছে হয়ে উঠেছে হাতিয়ার। 2018 নির্বাচনের পরে এরাই আক্রমণ করে সিপিআইএম পার্টি অফিস, আক্রমণ করে সিপিআইএম কর্মী সমর্থকদের। এবার অবৈধ উপার্জনের বিষয় নিয়ে নিজেরাই লিপ্ত হয়েছে গোষ্ঠী সংঘর্ষে। এভাবেই অধঃপতন শুরু হয়েছে শাসক দল বিজেপির। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল বিরোধী দল সিপিআইএম। করবে এবং এর বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হবে, এটাই আমরা বলতে পারি। আপনারা বলছেন শাসক দল আক্রমণ করছে, কিন্তু গতকাল যে ছেলেটা ছুরির আঘাত খেয়েছে সে নিজেও তো শাসক দলের কর্মী। ওইটাই তো বললাম, শাসক দল নিজেদের মধ্যেও এই জিনিস বাদ যাবে না এখন, কারণ এই অস্ত্রের ট্রেনিং দিয়েছে এবং বলার অপেক্ষা রাখে না যে দুজন কালকে আহত হয়েছে, এই দুজন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় তারাও যুক্ত, কিন্তু তারপরে আজকের দিনে পরিণতি হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা যারা বাড়িঘর ভেঙেছে তার বাড়ি ভেঙেছে, যে আহত হয়েছে সেও আমাদের কর্মীদেরকে বিভিন্ন সময় আক্রমণ করেছে, কিন্তু পরিণতি হচ্ছে শেষ পরিণতি এটাই হয়। এটাই আমরা বলেছিলাম আগে, এটাই হচ্ছে আজকে। প্রদেশ দায়িত্ব আমি আপনাদের মাধ্যমে গতকালকে ঘটনা, আগের ঘটনাগুলো আপনারা সবাই জানেন এবং আমাদের মহকুমা সম্পাদক মোটামুটিভাবে আপনাদেরকে অবগত করিয়েছে। গতকালকে আমাদের বিশালগড়ের শ্রদ্ধেয় শিক্ষক রাজেশ্বর চৌধুরীর উপরে আক্রমণ, মারাত্মকভাবে তিনি আহত হয়েছেন। তার পরবর্তী সময় আরো 2 জন নাগরিকের উপর আক্রমণ। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করি। তাদের উপরে যারা আক্রমণ সংঘটিত করলো এবং একটি বাড়িতে যে আক্রমণ সংঘটিত করলো, তাতে যারা দোষী, পুলিশ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে নিয়ে আইনের দ্বারস্থ করে তাদের কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং আজকে সামনে আমাদের শারদ উৎসব, গুরুত্বপূর্ণ উৎসব, এর মধ্যে দাঁড়িয়ে যে ভয়ভীতির পরিবেশটা তৈরি হয়েছে, আমাদের সম্পাদক যে আহ্বান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিজির কাছে, আমার দৃঢ় বিশ্বাস তারা এগুলো ভাববেন, দেখবেন এবং এই রাজ্যের তথা বিশালগড়ের মহকুমার মানুষদের শান্তি, নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের বা প্রশাসনের যে দায়িত্ব আছে সেটা তারা প্রতিপালন করতে নিশ্চয়ই ভূমিকা গ্রহণ করবেন। এই ভূমিকা যদি গ্রহণ করেন তাহলে আমরা সবাই সাধুবাদ জানাবো, আর যদি ভূমিকা না গ্রহণ করেন তাহলে এগুলো আরো বাড়বে এবং এরপর মানুষরা যাবে কি করবে সেটা মানুষই সম্ভবত ঠিক করবে। ওই পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার জন্য আমরা আবেদন করব দেরি না করে এদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সেখানে দেখা উচিত এবং ভূমিকা গ্রহণ করা উচিত। এইটুকু আমার বক্তব্য। সম্পূর্ণ ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সিপিআইএম। শুধু তাই নয়, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শান্তি এবং সম্প্রীতি রক্ষায় উদ্যোগ নেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেছে সিপিআইএম। তার পরবর্তী সময় আরো 2 জন নাগরিকের উপর আক্রমণ,
আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করি। তাদের উপরে যারা আক্রমণ সংঘটিত করলো এবং একটি বাড়িতে যে আক্রমণ সংঘটিত করলো তাতে যারা দোষী, পুলিশ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে নিয়ে আইনের দ্বারস্থ করে তাদের কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং আজকে সামনে আমাদের সামঞ্জস্য গুরুত্বপূর্ণ উৎসব, এর মধ্যে দাঁড়িয়ে যে ভয়ভীতির পরিবেশটা তৈরি হয়েছে, আমাদের সম্পাদক যে আহ্বান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিজির কাছে, আমার দৃঢ় বিশ্বাস তারা এগুলো ভাববেন, দেখবেন এবং এই রাজ্যের তথা বিশালগড়ের মহকুমার মানুষদের শান্তি নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের বা প্রশাসনের যে দায়িত্ব আছে সেটা তারা প্রতিপালন করতে নিশ্চয়ই ভূমিকা গ্রহণ করবেন। এই ভূমিকা যদি গ্রহণ করেন তাহলে আমরা সবাই সাধুবাদ জানাবো, আর যদি ভূমিকা না গ্রহণ করেন তাহলে এগুলো আরো বাড়বে এবং এরপর মানুষরা যাবে কি করবে সেটা মানুষই সম্ভবত ঠিক করবে। ওই পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার জন্য আমরা আবেদন করব দেরি না করে এদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সেখানে দেখা উচিত এবং ভূমিকা গ্রহণ করা উচিত। এইটুকু আমার বক্তব্য। উল্লেখ করা যেতে পারে, গতকাল অর্থাৎ সোমবার দুপুরে সমাজদ্রোহীদের হাতে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক রাজেশ সুর চৌধুরী আক্রান্ত হওয়ার পর সন্ধ্যায় বিশালগড় নিজের বাজারে গণেশ প্রতিমা আনতে গিয়ে দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন প্রণয় কুমার দাস নামে যুবক। এই দুই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা বিশালগড়ে। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবককে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর মোতায়েনে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে বিশালগড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির জন্য অর্থ মঞ্জুর করেছে পঞ্চদশ অর্থ কমিশন। এই ক্ষেত্রে ত্রিপুরার জন্য 29.75 কোটি টাকা মঞ্জুর করেছে পঞ্চদশ অর্থ কমিশন। 2025-26 অর্থবর্ষে রাজ্যের গ্রামীণ স্থানীয় সংস্থাগুলোর জন্য অর্থ বরাদ্দ করেছে পঞ্চদশ অর্থ কমিশন। এই তহবিল আনটাইড গ্রান্টের অধীনে রিলিজ করেছে 15তম অর্থ কমিশন। 2023-24 অনুদানের অংশ হিসেবে ত্রিপুরার 606টি যোগ্য গ্রাম পঞ্চায়েত, 35টি যোগ্য ব্লক পঞ্চায়েত, 8টি যোগ্য জেলা পরিষদ, রাজ্যের 587টি গ্রাম কমিটি এবং 40টি যোগ্য ব্লক উপদেষ্টা কমিটির জন্য রিলিজ করা হয়েছে এই অর্থরাশি। পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং জলশক্তি মন্ত্রকের মাধ্যমে গ্রামীণ স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের জন্য রাজ্যগুলিকে অনুদান প্রদানের সুপারিশ করে সরকার। এই বরাদ্দকৃত অনুদানগুলো সুপারিশ করা হয় এবং একটি আর্থিক বছরে 2টি কিস্তিতে রিলিজ করা হয় এই অর্থ। বেতন এবং অন্যান্য প্রতিষ্ঠানের খরচ ব্যতীত নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হবে এই আনটাইড গ্রান্ট। এই অনুদান স্যানিটেশন এবং মৌলিক পরিষেবাগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে রয়েছে গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনা এবং শোধন এবং পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংগ্রহ এবং জল পুনর্ব্যবহার অন্তর্ভুক্ত। গত মার্চ মাসে কর্ণাটক এবং ত্রিপুরা গ্রামীণ স্থানীয় সংস্থাগুলোর জন্য 2024-25 অর্থবর্ষের জন্য 15তম অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি হিসেবে 436 কোটি টাকা রিলিজ করেছিল, যা সাহায্য করবে স্থানীয় শাসনকে শক্তিশালী এবং গ্রামীণ রূপান্তরকে এগিয়ে নিয়ে যেতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাতের আধারে আমবাসা গ্রামীণ ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে ব্যাংকের প্রধান ফটক, দরজা ও লকারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান কর্মীরা। ভেতরে তছনছ অবস্থায় পড়েছিল কাগজপত্র, আসবাবপত্র ও কম্পিউটার। পুলিশকে খবর দিলে শুরু হয় তদন্ত। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি পরিকল্পিত ডাকাতির চেষ্টা। যদিও নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী নিয়ে যেতে পারেনি ডাকাতরা, তবে নষ্ট করে দিয়েছে সিসিটিভি ক্যামেরা। দিনগুলিতে আমাদের এসি কপার পাইপ চুরি হয়েছিল, ওটাও আমরা ডিএনটি করেছিলাম। এখন আজকে সকালবেলা এসে আমরা যখন দেখি প্রত্যেকটা গ্রিলের লকগুলি ভাঙা ছিল। উপর অব্দি উঠে যখন আমরা দেখলাম সবগুলি লকই ভাঙা, তখন আমরা পুলিশ স্টেশনে দ্বারস্থ হই। কারণ যেহেতু সবগুলি রাস্তা ভাঙা, দরজা ভাঙা ছিল আর তালাগুলি ভাঙা ছিল, তো আমরা পুলিশের সাহায্যে প্রবেশ করি। প্রবেশ করে দেখতে পাই যে বিভিন্ন রকমের যে আমাদের স্ট্রং রুমের দরজা,
গ্রিল এবং দরজা ওটাও ভেঙেছে, এবং আমাদের সেফ গার্ডের যে একটা হ্যান্ডেল চেষ্টা করেছে ওটাকে কিছু করার, এবং এটা ভেঙে দিয়েছে। আপাতত এই অবধি দেখা যাচ্ছে। আর সিসিটিভির যে ফুটেজগুলি এগুলিকে হানি করার চেষ্টা করেছে, এবং কি করে এটাকে উদ্ধার করে দেওয়া যায় সেটা চেষ্টা করা হচ্ছে। লোকার থেকে কি কিছু নেওয়া হয়েছে? এখন অবধি আমরা সেটা দেখি নাই, কারণ লকারটা করতে পারেনি ওরা। মঙ্গলবার বিএসএফ বিজিবির ডিজি পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের পিলখানা সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর মধ্যে 56তম ডিজি পর্যায়ে সীমান্ত সম্মেলন। বৈঠকে 21 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে 11 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। ভারতীয় প্রতিনিধি দলটিতে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রয়েছেন ভারতের স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা। 28 আগস্ট শেষ হতে যাওয়া 4 দিনের এই সম্মেলনে সীমান্ত হত্যা, ধাক্কাধাক্কি এবং অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি বাংলাদেশ থেকে মাদক এবং অন্যান্য চোরাচালান রোধের উপর আলোকপাত করা হবে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ করা, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ করা, সীমান্তবর্তী নদীর ন্যায্য জল বন্টন নিশ্চিত করা এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মাদক এবং মানব পাচারে সহযোগিতা করার বিষয় নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি মাদক পাচার করতে এসে ভারতীয় ভূখণ্ডে ত্রিপুরায় বর্ডার গার্ড বাংলাদেশের এক জওয়ানকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।